আসসালামু আলাইকুম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি বিএম ফিনান্স ব্যাংকিং ও বীমা একের সমাধান নিয়ে এই পর্বে হাজির হয়ে এলাম। তো ভিডিও শুরু করা যাক। প্রথমে প্রশ্নটি ছিল প্রথম অধ্যায়ের অর্থায়নের সূচনা থেকে একটি প্রশ্ন ছিল। প্রশ্নটির উত্তর দেখে নেই। আর্থিক ব্যবস্থাপনা। আর্থিক ব্যবস্থাপনা বলতে আর্থিক কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা এবং নিয়ন্ত্রণকে বোঝায়, যেমন প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ, নির্দেশনা। ক্ষয়ের উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানের গঠন, প্রকৃতি ও উদ্দেশ্যের তারতম্যের কারণে বিভিন্ন উৎস হতে তহবিল সংগ্রহ করে থাকে। স্বল্পমেয়াদী উৎস। স্বল্প মেয়াদ বলতে সাধারণত 1 বছরের কম সময়কে বোঝানো হয়। একটি প্রতিষ্ঠানের অধিকাংশ তহবিল স্বল্পমেয়াদী পরিকল্পনা করা হয়ে থাকে, যেমন ফ্যাশন হাউসগুলোর পণ্যের চাহিদা দ্রুত পরিবর্তন হয়, তাই পণ্য উৎপাদনের জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়। নির্দিষ্ট মেয়াদ সাধারণত 3 মাস। শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পণ্যদ্রব্য ক্রয় বাবদ পরিশোধ করবে, তাহলে এই দলিলকে বিক্রেতাকে বিনিময় বিল নামক দলিলে এই মর্মে অঙ্গীকার করে যে ফেব্রুয়ারি মাসের 28 তারিখের মধ্যে বিক্রেতাকে 75,000 টাকা পরিশোধ বাধ্য থাকবে। কিন্তু একটি ব্যবসায় প্রতিষ্ঠানে কাঁচামাল উৎপাদনের সামগ্রী বাকিতে ক্রয় করে, তখন সাময়িক সময়ের জন্য অর্থ সংস্থান হয়। ঘ. স্বল্পমেয়াদী ব্যাংক ক্ষুদ্র ঋণ সাধারণত কৃষি নির্ভর ও ক্ষুদ্র কুটির শিল্পের চলতি মূলধনের চাহিদা পূরণের জন্য এ ধরনের ঋণ প্রদান করা হয়, যেমন অগ্রিম অর্থ গ্রহণ করা হয় এবং পরে তা সরবরাহ করা হয়। উদাহরণস্বরূপ, রড উৎপাদনকারী প্রতিষ্ঠান 2017 সালে 31 জুলাই মজুত পণ্য বলতে কাঁচামাল, আংশিক উৎপাদিত দ্রব্য এবং উৎপাদিত দ্রব্য এই তিনটি উৎপাদনকে বোঝায়। ব্যাংক মজুত পণ্য বন্ধকের অর্থায়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। মধ্যমেয়াদী অর্থসংস্থান 1 থেকে 5 বছর মেয়াদের জন্য সহজ শর্তে ও কম সুদে অর্থায়ন করে থাকে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর এই সকল প্রতিষ্ঠান থেকে মধ্যমেয়াদী ঋণ গ্রহণ করে থাকে। উদাহরণস্বরূপ, শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, মূলধন বাজারের প্রতিষ্ঠান। স্বল্পমেয়াদী তহবিলের আরেকটি উৎস হচ্ছে মূলধনী বাজার প্রতিষ্ঠান, যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানকে মধ্যমেয়াদী অর্থ সরবরাহ করে থাকে। দীর্ঘমেয়াদী তহবিল। দীর্ঘমেয়াদী অর্থায়নের মেয়াদ হচ্ছে 5 বছর থেকে ঊর্ধ্বে যে কোনো সময়কাল। দীর্ঘমেয়াদী যেমন ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি, মেশিনারিজ ইত্যাদি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যাংক হতে ঋণ নিয়ে অর্থায়ন করা হয়। দীর্ঘমেয়াদী ঋণ পত্র হলো দীর্ঘমেয়াদী ঋণের দলিল বা বিক্রয়ের মাধ্যমে দীর্ঘ সময়ের জন্য তহবিল সংগ্রহ করা হয়। এটি শেয়ারের একটি বিকল্প ব্যবহৃত হয়। এটিকে সুন্দর স্বচ্ছ অধিকার প্রদান করা হয়, যেমন একটি প্রতিষ্ঠানের যদি দালান কোঠা, জমি, ব্যয়বহুল মেশিন, যন্ত্রপাতি, যানবাহন। নির্দেশনা। গ এর উত্তর: অর্থায়নের গুরুত্ব। তীব্র প্রতিযোগিতামূলক মুক্ত বাজার নীতিতে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান অত্যন্ত অর্থায়ন করে থাকে, কারণ সুপরিকল্পিত দক্ষ অর্থায়ন ব্যবস্থাপনার কারণে একদিকে যেমন ঝুঁকি হ্রাস পায়, অন্যদিকে আয় ও মুনাফা বৃদ্ধি পায়। নিম্নোক্ত বিষয়সমূহ: মূলধন সংকট। বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থায়ন সম্পর্কিত ধারণা বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশ একটি দরিদ্র দেশ বলেও আর্থিক সংকট অর্থায়ন বিষয়ক জ্ঞানের প্রয়োগে একজন ব্যবসায়ী বিনিয়োগের বিভিন্ন প্রকল্পগুলো নিতে পারে। এই ধরনের লাভজনক বিনিয়োগ কারবারটির শিক্ষিত উদ্যোক্তার অভাব। বাংলাদেশের বেশিরভাগ ক্ষুদ্র প্রতিষ্ঠানের উদ্যোক্তারা স্বল্প শিক্ষিত বলে তারা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অর্থায়ন কার্যক্রম পরিচালনা করতে পারে। স্বল্পমেয়াদী তহবিল ব্যবহার। একটি ব্যবসা প্রতিষ্ঠানের সুস্থভাবে পরিচালনার জন্য দীর্ঘমেয়াদী তহবিলের সাথে সাথে স্বল্পমেয়াদী তহবিলেও প্রয়োজন হয়। স্বল্পমেয়াদী তহবিল ব্যবহার। একটি ব্যবসা প্রতিষ্ঠানের সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দীর্ঘমেয়াদী তহবিলের সাথে স্বল্পমেয়াদী তহবিলের প্রয়োজন হয়, যেমন কাঁচামাল। নির্দেশনা। ক উত্তর: অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য বলতে অর্থের প্রতি এককের মূল্য সময় পরিবর্তনের সাথে। যে তুমি যদি জানতা ব্যাংক আজকে 1000 টাকা জমা রাখো, তবে আগামী বছর ব্যাংক তোমাকে 1100 টাকা দেবে, সুতরাং আজকের 1000। বাণিজ্যিক ব্যাংক। একটি বাণিজ্যিক ব্যাংক হলো এক ধরনের ব্যাংক যা আমানত গ্রহণ, ব্যবসায় ঋণ বিতরণ এবং লাভের জন্য ব্যবসা হিসেবে পরিচালনা করে। এক কথায় বাণিজ্যিক স্বার্থে
যে সকল ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। ব্যাংক বলতে মূলত অধ্যাপক এ নাথ এর মতে বাণিজ্যিক ব্যাংক হলো মুনাফা অর্জনকারী একটি মধ্যস্থ প্রতিষ্ঠান। অধ্যাপক গিলবার্ট এর মতে বাণিজ্যিক ব্যাংক হলো মূলধনের কারবারি বা আরও সঠিকরূপে অধ্যাপক গিলবার্ট এর মতে বাণিজ্যিক ব্যাংক হলো মূলধনের কারবারি বা আরও সঠিকরূপে বলা যায় অর্থের কারবারি। সে ঋণদাতা। উপরের সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি যে বাণিজ্যিক ব্যাংক হলো মধ্যস্থ আর্থিক ব্যবসা প্রতিষ্ঠান, অর্থ এবং অর্থের মূল্য নিয়ে কাজ করে। মুনাফা অর্জনে ইহার জমাকারীদের অর্থ চেকের মাধ্যমে পরিশোধ করে এবং এক পক্ষ থেকে অর্থ গ্রহণ করে অপর পক্ষকে ঋণদানের মধ্যকার ঋণ মজুতের মাধ্যমে আমানত সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংক যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ঋণ মজুত করে তখন ওই ঋণ নগদে না দিয়ে তাকে একটি আমানত হিসেবে জমা করে। এখন ব্যাংকের মোট ঋণের পরিমাণ বেড়ে গেল 100 + 80 180 টাকা এবং আমানতের পরিমাণ বেড়ে গেল। বাণিজ্যিক ব্যাংক কোনো প্রতিষ্ঠান বা সিকিউরিটিজ কিনলে এর মূল্য নগদে পরিশোধ না করে ব্যাংকের কোনো নিজস্ব শাখায় এবং তা থেকে উৎপন্ন আমানত সৃষ্টি হতে থাকে। তাই প্রাথমিক আমানত যত বেশি হবে ব্যাংকের উৎপন্ন আমানত তত বেশি হবে। নির্দেশনা জামানত গ্রহণ। অব্যক্তিক জামানত গ্রহণের সময় নিচের উপাদানগুলো গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। গ্রহণযোগ্যতা। ঋণ গ্রহীতা যে জামানত দিতে আগ্রহ প্রকাশ করে তার মালিকানা প্রকৃতপক্ষে ঋণ গ্রহীতা থাকতে হবে। ব্যাংকের নিশ্চিত হতে হবে যে ঋণ গ্রহীতাই শেয়ারের বিষয়টি বিবেচনা করুন শেয়ারের মূল প্রতিনিয়ত ওঠানামা করে। এটি জামানত হিসেবে খুব ভালো নয় যে জামানতের মূল দ্রুত ওঠা। ব্যক্তিক জামানতের ক্ষেত্রে কতিপয় বিষয় বিবেচনা করা হয়, নিচে এগুলো আলোচনা করা হলো। আর্থিক সামর্থ্য, ব্যক্তিক গ্যারান্টি, জামানত, নির্দেশনা ক। সপ্তম অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক। কোনো একটি স্বাধীন দেশের ব্যাংক ও মুদ্রা ব্যবস্থার নেতৃত্ব দেওয়ার জন্য সরকার তার অধ্যাপক কিচ ও এলকিন এর মতে যে ব্যাংকের প্রধান দায়িত্ব হলো দেশের মূল মুদ্রামান স্থিতিশীল রাখা তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। অধ্যাপক আর.এস. সরকারের ব্যাংক সরকারেও কিন্তু আয় ব্যয় দুটোই আছে। কর ও আয়কর রাজস্ব নানা উৎস থেকে সরকার আয় করে এবং সরকারের জন্য উপরোক্ত কার্য সম্পাদন করে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের আর্থিক বিষয়ে নানাবিধ পরামর্শ প্রদান করে থাকে। সরকারি তহবিল সংরক্ষণ। সরকারের রাজস্ব পাওনা একটি দেশের অভ্যন্তরে ঋণের পরিমাণ কতটুকু হওয়া উচিত তা ঠিক করার দায়িত্ব সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক পালন করে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বিভিন্ন নীতি ও কৌশলের মাধ্যমে দেশের ব্যাংক হার নীতি, খোলাবাজার নীতি, বিধিবদ্ধ জমার হার পরিবর্তন নীতি, নির্বাচনমূলক প্রতি ঋণের বরাদ্দ নীতি, প্রত্যহ ব্যবস্থা গ্রহণ নীতি, নৈতিক প্ররোচনা পদ্ধতি। সাধারণত কোনো নির্দিষ্ট খাতের ঋণের পরিমাণ কমানো বা বাড়ানোর প্রতি দৃষ্টি না দিয়ে সাধারণভাবে বাজারে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করার যে কৌশল অগ্রিম গ্রহণ করে তাকে ব্যাংক হার বলে। এই ব্যাংক হার বাড়ানো বা কমানোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দেওয়ার ক্ষমতা বাণিজ্যিক ব্যাংক থেকে কম সুদে ঋণ নিতে পারে। এভাবে বাজারে ঋণের পরিমাণ বেড়ে যায়। খোলাবাজার নীতি। সরকার যেমন বিভিন্ন ধরনের বন্ড ও সিকিউরিটিজ খোলা বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে অর্থ তুলে নিয়ে এসব সিকিউরিটিজ কেনে। এতে বাণিজ্যিক ব্যাংকের আমানতের পরিমাণ কমে যায় এবং ঋণ দেওয়ার ক্ষমতাও কমে যায়। আবার বিধিবদ্ধ জমার হার বাড়িয়ে দেয়, ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের আমানতের অপেক্ষাকৃত বেশি পরিমাণ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এতে বাণিজ্যিক ব্যাংকের মোট ঋণের পরিমাণ নয় বরং কোনো একটি বিশেষ খাতের ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়। ঋণের বরাদ্দকরণ নীতি। এই নীতিতে কেন্দ্রীয় ব্যাংক যেই খাতে বেশি ঋণ প্রয়োজন সেইগুলো চিহ্নিত করে। ভোগপণ্যের ঋণ নিয়ন্ত্রণ নীতি। আধুনিক বিশ্বের ব্যাংক ব্যবস্থায় ভোগপণ্য যেমন টিভি, ফ্রিজ, এয়ার কুলার, মোটরসাইকেল ইত্যাদি কেনার চাইলে কেন্দ্রীয় ব্যাংক ঋণের কিস্তির সংখ্যা বাড়িয়ে প্রথম পরিশোধ্য মূল্য কমিয়ে ভোক্তাদের ঋণ গ্রহণের আগ্রহ বৃদ্ধি করে। জামানতি ঋণের প্রাপ্তির হার গ্রাহকের প্রবণতা কমে যাবে এবং ঋণ নিতে চাইলেও আপনা-আপনি প্রদত্ত ঋণের পরিমাণ কমে যাবে। অন্যদিকে ঋণের পরিমাণ বাড়তে চাইলে কেন্দ্রীয় ব্যাংক মার্জিন, নৈতিক প্ররোচনা পদ্ধতি, ঋণ নিয়ন্ত্রণের জন্য আনুষ্ঠানিক কোনো নির্দেশ জারি না করেও কেন্দ্রীয় ব্যাংক অধোত্তর অবস্থা, ব্যাংকিং পরিস্থিতি, মুদ্রানীতি, ঋণ নীতি,
খাতওয়ারি ঋণের অবস্থা ইত্যাদি বিষয়ে বিভিন্ন তথ্য, দৃষ্টিভঙ্গি ও করণীয় তুলে ধরতে পারেন। তড়িৎ শব্দ বীমা সম্পর্কে মৌলিক ধারণা নির্দেশনা ক উত্তর। বীমা হলো একটি চুক্তি, ইহা দুই পক্ষের মধ্যে একটি আইন সম্মত চুক্তি। এক পক্ষ অন্য পক্ষকে ক্ষতিপূরণ দেবে বলে নিশ্চয়তা দিয়ে চুক্তিতে আবদ্ধ হয়। অন্য পক্ষ ক্ষতিপূরণ পাওয়ার জন্য নির্দিষ্ট হারে প্রিমিয়াম প্রদানের নিশ্চয়তা সম্বন্ধে একটি চুক্তি। জীবন বীমার ক্ষেত্রে ক্ষতিপূরণ হয় না, মানুষের জীবনের কোনো মূল্য পরিমাণ করা যায় না, তাই জীবন বীমার ক্ষেত্রে যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বীমা জনসাধারণের ক্ষুদ্র সঞ্চয় প্রিমিয়াম সংগ্রহ করে। নির্দেশনা খ উত্তর। বীমা চুক্তির বৈশিষ্ট্য। আমরা যদি বীমা চুক্তির সংজ্ঞাগুলো পরিচালনা করি তবে বীমার কতগুলো স্বতন্ত্র বিশিষ্ট পরিলক্ষিত হয়। তাই ঝুঁকি গ্রহণ। বীমা চুক্তিতে এক পক্ষ প্রিমিয়ামের বিনিময়ে অপর পক্ষের ঝুঁকি গ্রহণ করে। অনিশ্চিত চুক্তি। বীমাকারী ও বীমা গ্রহীতা উভয়ই ভবিষ্যৎ প্রিমিয়াম হলো বীমাকারীর ঝুঁকি গ্রহণের প্রতিদান হিসাবে যে অর্থ প্রদান করে প্রিমিয়াম ব্যক্তিকে ব্যতি রেখে। নির্দেশনা গড় উত্তর। ব্যবসায়িক ঝুঁকি হ্রাস করে থাকে। ব্যক্তিগত, ব্যবসায়িক ও সমাজ জীবনের বিভিন্ন স্তরে বীমা আর্থিক নিরাপত্তা ও নিশ্চয়তা। ব্যক্তির মৃত্যু বা যে কোনো দুর্ঘটনার কারণে উক্ত পারিবারিক ও আর্থিক সংকটে পতিত হয়। বীমা ব্যবস্থা এসব ক্ষেত্রে মানুষের সামান্য পরিমাণ। ব্যবসায়ের ক্ষেত্রে গুরুত্ব। ব্যবসার প্রতি ক্ষেত্রে ঝুঁকি ও অনিশ্চয়তা থাকার কারণ ব্যবসাকে ঝুঁকির খেলা ও বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, বাজার দর বীমা আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ব্যবসায়িক ক্ষতির অনিশ্চয়তা দূর করে। আবার যে কোনো আর্থিক ঝুঁকি ও অনিশ্চয়তা দূর করার ক্ষেত্রে সহায়তার মাধ্যমে বীমা কোম্পানিগুলো প্রিমিয়াম আকারে দেশ হতে অর্থ সংগ্রহ করে এবং তা বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। সামাজিক ক্ষেত্রে বীমার ভূমিকা। আধুনিক যুগে ব্যক্তিগত, ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক ক্ষেত্র ছাড়াও সামাজিক ক্ষেত্রেও বীমার গুরুত্ব ভূমিকা পালন করে আসছে। নিম্ন সামাজিক বীমা জনসাধারণের মধ্যে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তার জন্য সচেতনতা সৃষ্টি হবে, অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ। জীবন বীমা, অগ্নি বীমা। একটি নির্দিষ্ট পণ্য ক্রয় করার জন্য গ্রাহকের দেওয়া একটি উপহারক প্রিমিয়াম বলা হয়। প্রিমিয়াম হলো একটি নির্দিষ্ট পণ্য ক্রয় করার জন্য গ্রাহকদের দেওয়া একটি উপহারকে প্রিমিয়াম বলা হয়। প্রিমিয়াম হলো অর্থের একটি পরিমাণ। জীবন বীমার প্রিমিয়াম নির্ধারণকারী উপাদানসমূহ। জীবন বীমার প্রিমিয়াম নির্ধারণে যে সকল বিষয় বিবেচনা করা হয় তা নিম্ন বর্ণনা করা হলো। চুক্তির প্রকৃতি। চুক্তির প্রকৃতির উপরও বীমার হার নির্ভর করে। সাধারণত সাধারণ মেয়াদী পত্রের চেয়ে আজীবন বীমাপত্রের প্রিমিয়ামের ঝুঁকি প্রতিরোধ করা। তাই বীমাকারী যত বেশি ঝুঁকি গ্রহণ করবে প্রিমিয়ামের পরিমাণ তত বেশি হবে। পক্ষান্তরে কম ঝুঁকি সম্পূর্ণ পলিসি গ্রহণ করলে কম প্রিমিয়াম হবে। পেশা যদি ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর হয় তবে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে বলে প্রিমিয়ামও বেশি হয়। পক্ষান্তরে আরামদায়ক ও নিরাপদ এবং ঝুঁকিবিহীন পেশা হলে প্রিমিয়াম কম হবে, কারণ তাদের মৃত্যুর ঝুঁকি কম। পক্ষান্তর অল্প শিক্ষিত ও জীবনযাত্রার মান নিচু হলে মৃত্যুর ঝুঁকি বেশি বলে প্রিমিয়াম ও বেশি ধার্য। নির্দেশনা ভ্রান্ত বা মিথ্যা বর্ণনা মুক্ত রদবদল বা পরিবর্তন, পরিহারণ ও বর্জন সমূহ বীমা দামি। উপরোক্ত ব্যক্ত বা লিখিত শব্দগুলো সম্পর্কে নিম্ন বর্ণনা করা হলো। ভ্রান্ত বা মিথ্যা বর্ণনা মুক্ত বীমা চুক্তি। চূড়ান্ত বিশ্বাসের চুক্তি। তাই চূড়ান্ত সম্পত্তি পূর্বে বীমা করা হয়েছে কিনা, বীমা গ্রহীতার কখনো লোকসান হয়েছে কিনা, কোনো বীমা কোম্পানি উক্ত কোম্পানির বীমা করতে বা প্রদানের মাধ্যমে এ ধরনের পরিবর্তন বা রদবদল করা যেতে পারে। এ ধরনের পরিবর্তন করার নিয়ম নিম্নরূপ: অপসারণ ও স্থানান্তর। বীমাকৃত সম্পদ এক স্থান থেকে অন্য স্থানে, নতুবা তা অনৈতিক হবে এবং বীমাকারী বীমার দায় অস্বীকার করতে পারে, কারণ এতে ঝুঁকির পরিমাণ বেশি হয় এবং তার জন্য অতিরিক্ত প্রিমিয়াম না দেওয়া। এবং সে সকল বীমাকারী যে সকল ঝুঁকি গ্রহণ করে না তা থেকে ক্ষতি হলে কোনো ক্ষতি বীমাকারী বহন করবে না। কেউ যদি বীমার অধীনে কোনো সুবিধা আদায় করতে প্রতারণামূলক কোনো কাজ বা কৌশল অবলম্বন করে থাকে এবং বীমা গ্রহীতার উদ্দেশ্যমূলক কোনো কাজে বা তার পরোক্ষ সময়তে যদি পুনঃস্থাপন অন্যান্য বীমার ক্ষেত্রে বীমাকৃত সম্পত্তি ক্ষতি হলে, অগ্রিজনিত কারণে ক্ষতি হলে
স্থানের অগ্নিকাণ্ডের পর বীমা কোম্পানি বা বীমাকারীর অধিকাংশ অগ্নি দ্বারা ক্ষতিগ্রস্ত হবার পর বীমাকারী কি কি অধিকার লাভ করবে তা এ ধারা হলে স্থল বিষাক্ততা। এই ধারাটির তাৎপর্য এই যে বীমাকৃত কোনো সম্পদ অগ্নিজনিত কারণে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হলে বীমাকারী উক্ত ক্ষতিপূরণ পাবে না, সে শুধু ক্ষতিপূরণ পাবে। তবে বীমাকারীকৃত পুরা ক্ষতিপূরণ দেবার পর উক্ত সম্পদের উপর আর বীমাকৃত সম্পত্তি সংক্রান্ত দলিল শর্তাবলী এই ধারা অনুযায়ী অগ্নিবীমার বিষয়বস্তুর উপর কিছু শর্ত যুক্ত করা হয় থাকতে পারে, যা বীমাকৃত সলিসি কখনো বীমা গ্রহীতা ও বীমাকারীর মধ্যে কোনো মত পার্থক্য বা অন্য কোনো কারণে বিরোধ দেখা দিলে তা নিরসনের শস্য বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে এই সমস্যা আরও ব্যাপক। শস্য ক্ষতির পেছনে কারণগুলো শস্য বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে এই সমস্যা আরও ব্যাপক। শস্য ক্ষতির পেছনে কারণগুলো আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষি শস্যের ব্যাপক ক্ষতি হয়ে থাকে বলে এদেশে শস্য বীমার গুরুত্ব অত্যাধিক। নিম্ন শস্য ফলে দেশের শস্য উৎপাদন বৃদ্ধি পায়, মিতব্যয়িতা, গুদামজাতকরণ, ঋণ সুবিধা, সঞ্চয় বৃদ্ধি। উৎপাদিত শস্য উৎপাদনের শেষে সব শস্য বীমার ফলে বিভিন্ন ব্যাংক ও বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠান কৃষকদের ঋণ দিতে নিরাপদ বোধ করে। প্রয়োজনে বীমাকারীরাও সুগঠিত বাজার সৃষ্টি। অনেক দেশের পণ্যের বাজার সুগঠিত নয়। শস্য বীমার ফলে অর্থনৈতিক নিরাপত্তার কারণে কৃষকরা সুগঠিত বাজার গঠনের নির্দেশনা। কৃষিক্ষেত্রে শস্য বীমার ঝুঁকিসমূহ। নির্দেশনা ঝুঁকি শস্য বীমা যে বীমা শস্য বীমার নির্দিষ্ট ঝুঁকির জন্য বীমা করা হয় তাকে নির্দিষ্ট বীমা খরচে পার্থক্য হয়ে থাকে। ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে তুষার বীমা চালু আছে। সম্মিলিত ঝুঁকির শস্য বীমা, এতে যেমন শস্যের যে কোনো কারণে ক্ষতির জন্য ক্ষতিপূরণ সুবিধা পায়, তেমনি কিছু কিছু অসুবিধাও ভাগ করতে হয়, যেমন ক বিভাগ প্রকার শস্যের সঠিক পরিমাণের। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই